যে আমরা তো একসময় তো জামায়াত নেতারা বলছিলেন যে নো হাঙ্কি পাঙ্কি, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করতে চায়। তারপরে আমরা একসময় দেখেছি যে অবস্থান নিয়ে বিতর্ক হয়েছে, তারা বারবার চাঁদাবাজি এগুলো বলছিল, তারেক রহমান দেশের বাইরে থেকে বলছিল, যারা এটা বলে ৭১-এ তারা কী করেছে আমরা জানি। এরপরে তারেক রহমান সাহেব আসলেন, বেগম খালেদা জিয়া চিরবিদায় নিলেন, একটা পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি। এরপরে আমি শুরুতেই যেটা দেখিয়েছিলাম ভিডিওটা, আমি মনে করি সাউন্ড না দিয়েই দেখানো যায় যে এখন তো এক ধরনের সমঝোতার জায়গায় যাচ্ছে। তো জামায়াত কি একটি শান্তির দিকে যাচ্ছে না অন্য কোনো কারণ আছে? তার এই পরিস্থিতির কারণ কি? মানে আমার কাছে মনে হচ্ছে একটি সমঝোতা, সেটি সরকারের দিক থেকে বা কোনো একটা সমঝোতা চাচ্ছে তারা, যদিও তারা আলাদা জোট করে ফেলছে। আপনি এই প্রসঙ্গে আসার আগে আমি আরেকটা বিষয় অ্যাড্রেস করতে চাই। সেটা হলো এতদিন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন টক শো, সেমিনার, আলোচনায় জামায়াতের নেতারা অথবা তাদের পক্ষ হয়ে সরাসরি যারা আলোচনায় আসেন তারা এই একটা বয়ান তৈরির চেষ্টা করছিলেন। কিন্তু আজকে আমি খুব অ্যামেজিংলি দেখলাম যে ওই বয়ানটা রাজ্জাকি ভাইও কোনোভাবে বুঝে হোক না বুঝে হোক একটু গিলেছেন। আমি বলছি সেই জন্য এটার একটা এক্সপ্লেনেশন আমি কি বুঝি সেটা বলা দরকার। সেটা হচ্ছে যখন জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় বা কথা বলা হয়, তখন এই প্রশ্নটা সামনে আনা হচ্ছে যে তারা যখন নিয়েছিল তখন কি রাজাকার ছিল না, তখন কি এরা যুদ্ধ অপরাধী ছিল না, তখন কি স্বাধীনতা বিরোধী ছিল না, সুতরাং তারা তখন নিয়েছিল কেন, নিয়েছে যেহেতু এখন কেন আবার এটা বলছে, এই কথাটা সামনে আনা হয়। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই জামায়াতের সঙ্গে জোট করেছে, ওটা ছিল রাজনৈতিক কৌশলের অংশ। সেটা কতটা নীতিহীন হয়েছে, কতটা নীতি বিবর্জিত, মরালিটির কোশ্চেন কতটা উঠবে সেটা ভিন্ন আলোচনা। কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে কেউ সঙ্গে যখন নিয়েছে তখনও কিন্তু এই আওয়ামী লীগ বা বিএনপি সঙ্গে থাকা অবস্থায়ও বলে নাই যে মুক্তিযুদ্ধে জামাতের স্বাধীনতা বিরোধী ভূমিকা ছিল না, এইটা বলে নাই। আজকে এই এনসিপি কিছুদিন আগে জামাত ইসলামকে নিয়ে অনেক নানান রকমের আপত্তিকর বক্তব্য দিয়েছে, এখন জোটে গেছে, সেগুলি বন্ধ হয়েছে, জামাতের পক্ষ নিয়েও কিছু কথা বলছে, হয়তো বলতে হবে। এই এনসিপি তার মানে এই না যে মুক্তিযুদ্ধে জামাতের যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান সেটাকে তারা অস্বীকার করতে পারবে। ঠিক একইভাবে আজকে আওয়ামী লীগ গণহত্যাকারী, পলাতক, ফ্যাসিবাদ গোষ্ঠী। ভবিষ্যতে এই আওয়ামী লীগও যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা অপরাধী তাদের বিচার হয় এবং অন্যরা রাজনীতি করবার সুযোগ পায়, সেই আওয়ামী লীগের সঙ্গে যদি কোনো দল যুগপৎ আন্দোলনে যায় কিংবা কোনো দল জোটও করে, তার মানে এই নয় যে আওয়ামী লীগের এই গণহত্যার কালিমা সেটা চলে যাবে। সুতরাং ৭১-এ ভূমিকা যা ছিল সেটা নির্ধারিত, কৌশলগতভাবে হোক, নীতিহীনভাবে হোক, অথবা বিশেষ রাষ্ট্রের প্রয়োজনে হোক, কেউ জোট করলেই ওই কালিমা দূর হয়ে যাবে না। ঠিক একইভাবে যেমন এই ২৪ আওয়ামী লীগের কালিমা দূর হয়ে যাবে না। সুতরাং জোটে নিয়েছি বলে তার ওই ভূমিকার কথা কখনো বলা যাবে না, এই দস্তগত কেউ দেয়নি। এবার আসি আপনি যেই প্রশ্ন করেছেন, আমরা দেখেছি যে যখন লন্ডন বৈঠক হয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের, তার আগে পর্যন্ত এনসিপি, জামায়াত ইসলাম এক সুরে কথা বলছিল এবং খুব গিয়ার আপ ছিল, নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন পিছাইতে হবে, রোজার আগে মানে জুন মাসে, জুলাই মাসে নানান বয়ান আসছিল। তারপরে ওইটা হওয়ার পরও তারা কিছু বক্তব্য দিয়েছে, যখন তারা বুঝতে পেরেছে যে নির্বাচন পিছানোর সুযোগটা খুব ফিজিবল হবে না, তখন তাদের একটু টোন ডাউন হয়েছে। আবার কিছুদিনের মধ্যে আমরা দেখছি যে বিএনপির সঙ্গে আবার একটু দূরত্ব বেড়েছে, আবার বাকবিতণ্ড হচ্ছে এবং তারা কিছু জরিপের রেজাল্ট আসছে বাজারে, এবং তারা এমন একটা মানে ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ না শুধু প্রকাশ্য ভাষাই তারা বলতে শুরু করছিল যে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে চলে আসছিল। এমনকি যখন তারেক রহমান তার ফেসবুক স্ট্যাটাসে এরকম একটা ইঙ্গিত দিলেন যে তার দেশে আসাটা তার একক সিদ্ধান্তের নয় এবং স্পর্শকাতর বিষয় বলে তিনি পুরোটা বলতেও চাচ্ছেন না, এরকম একটা বিষয় বুঝে গেল,
তখন কিন্তু ওই সময়কার জামায়াতের ফেসবুকে তাদের পক্ষের লোকজনের ফেসবুকে স্ট্যাটাস, তাদের বক্তব্য সব লক্ষ্য করে দেখবেন তারা আবার গিয়ার আপ হয়ে গেল যে সম্ভবত তারেক রহমান আসতে পারছে না, সুতরাং বিএনপি একটু দুর্বল হবে, তারা নানা ইকুয়েশনে পড়ে যাবে এবং জামায়াতের একটা আবার তারা আপার হ্যান্ড নেওয়ার একটা পজিশন দেখা গেল তাদের আলোচনা, কথা, বক্তব্য, অবস্থানে। এরপরে তা সত্যি সত্যি তারেক রহমান যখন চলে আসলেন, ব্যাপক মানুষের ঢল নামলো তার সমর্থনে এবং তার প্রতিটা বক্তব্য যখন প্রশংসিত হতে শুরু করলো, দেশি বিদেশি মিডিয়া, সিভিল সোসাইটি, দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হতে শুরু করলো, জামায়াত ইসলাম কিন্তু আগের যে গিরা পজিশন ছিল সেইটা একটু টোন ডাউন আবার হয়ে আসলো। ম্যাডাম খালেদা জিয়ার ইন্তেকালের পরে তার প্রতি দেশের দল বল নির্বিশেষে ব্যাপক মানুষের যখন শ্রদ্ধার বিষয়টা সামনে আসলো, তার জানাজায় যখন জনস্রোত তৈরি হলো, এরপরে মনে হলো জামায়াত আরেকটু হুঁশে ফিরল এবং পাশাপাশি আপনি দেখবেন সংবাদ মাধ্যমের বিভিন্ন সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রথম আলো ডেইলি স্টার উদীচিতে আগুন দেওয়ার পরবর্তী ঘটনা, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সিভিল সোসাইটির যে পাল, সব মিলিয়ে টিলিয়ে জামায়াত ইসলাম সম্ভবত এখন একটু হুঁশে ফিরেছে, ফলে তারা আবার একটু সমঝোতার পথে আছে। এটা সবই রাজনৈতিক কৌশলের অংশ। যদি আবার কোনো কারণে তাদের মনে হয় যে তাদের অবস্থান শক্তপোক্ত হয়েছে, বাইরের যে বন্ধু রাষ্ট্রগুলি আছে গণতান্ত্রিক বিশ্বে যারা বাংলাদেশে স্থিতিশীলতা চায়, অথবা বাংলাদেশে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে বাংলাদেশ বেটার করবে, সেই থিঙ্কিংটা, পালসটা তারা যদি বুঝতে পারে যে বিএনপির ফেভারে নাই, তখন হয়তো তাদের আরেকটু অন্যরকম কৌশল বা রূপ দেখা যেতেও পারে। এখন সবই ডিপেন্ড করে আসলে সময়ের উপরে, যে এই সময়টা জামায়াত ইসলামের জন্য যে ফেভারেবল টাইম বলে তারা মনে করছিল মানুষ হুমড়ি খেয়ে পড়বে তাদের ভোট দেওয়ার জন্য, সমর্থন দেবার জন্য, কিন্তু একটা নির্বাচনে স্টেক হোল্ডার কিন্তু অনেক। একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কারা দায়িত্ব নিতে পারে, কাদের যোগ্যতা, অভিজ্ঞতা, তাদের অডিট রেকর্ড, বর্তমান অবস্থান এবং ভবিষ্যতের যে অ্যাকোমোডেটিভ পলিটিক্স, এই সব কিছু মিলিয়ে তো বিভিন্ন স্টেক হোল্ডাররা সিদ্ধান্ত নেয়। নির্বাচনে অন্যতম প্রধান স্টেক হোল্ডার হলো ভোটার, রাজনৈতিক দল, তারপরে হচ্ছে সিভিল সোসাইটি, ব্যবসায়ী গোষ্ঠী যারা বিভিন্নভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, তারা আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, এরকম অনেক পক্ষ আছে। সেই সব পক্ষগুলার যে পালস, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা সম্ভবত জামাত এই মুহূর্তে সেটা রিড করতে পারছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত পারছিল না। কিন্তু ধরেন আমাদের আবু হেনা রাজ্জাকী সাহেব তো বললেন যে ভোট যত নিরপেক্ষ হবে, যতটুকু শুদ্ধ হবে, ততই আনসার্টেইন হবে যে কারা ক্ষমতায় যাবে। তো এটা তো রাজ্জাকীর একটা তার ব্যক্তিগত মতামত, আমারও এটা ব্যক্তিগত মতামত। মেবি আই এম রং, মেবি হি ইজ রং। এটা তো ইলেকশন আসলে মানুষ যখন ভোট দেয়, আমরা তো আর মানুষের মন পড়তে জানি না, কিন্তু ইলেকশন সবসময় আনসার্টেন। বিএনপি অনেক বড় দল, অনেক কিছু, তার মানে এটা নিশ্চিত করে কেউ বলতে পারি আমরা যে বিএনপি নির্বাচনে জিতে যাচ্ছে। সেরকম রাজ্জাকী ভাই যদি এখন মনে করেন যে হ্যাঁ বিএনপির ভোট কমে যাবে, জামাতের ভোট বেড়ে যাবে, অথবা এনসিপি এখন জোট করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে জোট করেছে, সেটা ভাবতেই পারে, স্পষ্ট যে সে ভাবার স্বাধীনতা তো তার আছে। জোট গঠনে কিন্তু জামাত 100% সাকসেসফুল, কারণ বিএনপির সঙ্গে কারা আছে আর জামায়াতের সঙ্গে কারা আছে। আপনি দেখেন এলডিপির অলি আহমেদ সাহেবকে জামাত নিতে সক্ষম হয়েছে, এনসিপি তরুণদের দল তাদেরকে নিতে সক্ষম হয়েছে, আর বিএনপির সাথে কারা আছে? আপনি বিএনপির যে দলগুলো দেখেন, আপনি দেখেন একটু তাকিয়ে, দুটো দল খেলাফত মজলিস, মানে বড়। জি, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, রাজনীতি পর্যবেক্ষণ করেন। বিএনপি হচ্ছে এমন দল, এবং আওয়ামী লীগ অতীতে ছিল এমন দল, যারা 300 আসনের প্রত্যেকটি আসনে তাদের 5 থেকে 10 জন করে যোগ্য ক্যান্ডিডেট যারা মনে করে দলের নমিনেশন পেলে এমপি হয়ে যাবে, সেই দলের পক্ষে আসন ছেড়ে অন্য দলকে অ্যাকোমোডেট করা খুব সহজ নয়। কিন্তু জামায়াত ইসলাম যারা 3 সিট, 4 সিট, 17-18 সিট পাওয়া দল, তাদের পক্ষে ভোটের রেশিও চিন্তা করে অন্যদেরকে বেশি আসন দিয়ে তুষ্ট করে জোট গঠন করা সহজ। এবং এই দলের মধ্যে এনসিপি বিএনপির সঙ্গে তো আলোচনায় ছিল, বিএনপি যদি তাদের চাহিদার কাছাকাছি আসন না, তার অর্ধেক আসনও দিতে পারত, তাদেরকে অ্যাকোমোডেট করতে পারত, আমার ধারণা এনসিপির মধ্যে এই ধর্মভিত্তিক একটা দলের সঙ্গে, মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় থাকা একটা দলের সঙ্গে যাবার ব্যাপারে মোটেই আগ্রহ ছিল না। এই দলটি পরিস্থিতিতে পড়ে
তারা বিএনপির সঙ্গে সমঝোতা না আসাতে বিএনপি তাদের চাহিদা মতো বা তার কাছাকাছি সিট না ছাড়াতে ওই দিকে যেতে বাধ্য হয়েছে বলে আমার ধারণা। অ্যাডভোকেট যে আবু কারণে ইমরান তাদের রাজ্জাকি। ইতিমধ্যে আমি ওই অনেকে প্রশ্নটাই বলি, পদত্যাগ আমার করেছে। বিবেচনা, একদমই আমার আমি বিবেচনায়। আপনাকে আরেকটা শব্দ বলে শেষ করি। আমি খুব দৃঢ়তার সঙ্গে বলি, বিএনপির সঙ্গে যদি জোট হতো এই এনসিপির একজন নেতা পদত্যাগ করতো না। এটা আমি বলছি দায়িত্ব নিয়ে, ওদের সঙ্গে আলাপ করলে বুঝবেন। কিন্তু জামাতের সঙ্গে জোট করায় তাদের ইতিমধ্যে খুব ইনফ্লুয়েন্সিয়াল পরিচিত মুখ 13 থেকে 15 জন নেতা অলরেডি পদত্যাগ করেছে। জি, আপনি তাহলে এনসিপি কে গুরুত্ব দিচ্ছেন, ইনফ্লুয়েন্সিয়াল অনেকে পদত্যাগ করেছেন, ইয়াং ছেলেগুলো আমিও গুরুত্ব দিতে চাই,